নমস্কার ডিয়ার ভিউয়ার্স, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। ঠিক আছে, আমরা আজকের 11 নম্বর যে প্র্যাকটিস সেটটা আছে সেখানে বিজ্ঞান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করব। তার মধ্যে প্রথমেই যে প্রশ্নটা আছে সেটা দেখে নাও। জল দূষণের কারণে নিচের কোন রোগটি হয়? কলেরা, টাইফয়েড, কলেরা এবং টাইফয়েড উভয়ই নাকি কলেরা বা টাইফয়েড কোনোটিই নয়? তো মনে রাখবে, কলেরা এবং টাইফয়েড এই দুটো রোগের ক্ষেত্রে কিন্তু জল দূষণ কিন্তু একটা বিশেষ প্রভাব ফেলে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে অ্যান্সার হচ্ছে কিন্তু উভয়ই। এরপর দেখো, কলেরা হচ্ছে কি একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। কলেরা হচ্ছে একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ব্যাকটেরিয়াটির নাম কি? ভিব্রিও কলেরি। ভিব্রিও কলেরি। এই ব্যাকটেরিয়াটি সরাসরি আমাদের কি হয়, মানবদেহের যে আঁত, ঠিক আছে, মানবদেহের আঁতে আক্রমণ করে। ঠিক আছে, আঁতে আক্রমণ করে এবং আমাদের কি হয়, পেট খারাপ, বমি, এসব ধরনের যে লক্ষণগুলো সেগুলো দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, পুরুষ ও স্ত্রী গ্যামেটের সংমিশ্রণ প্রক্রিয়াকে কি বলা হয়? নিষিক্তকরণ, পরাগায়ন, নাকি প্রজনন, নাকি বীজ গঠন? অর্থাৎ নিষিক্তকরণ ফার্টিলাইজেশন, নাকি পলিনেশন, নাকি রিপ্রোডাকশন, নাকি সিড ফর্মেশন? তো মনে রাখবে, পুরুষ এবং স্ত্রী গ্যামেট এই দুটোর মিলনের ফলে, অর্থাৎ কি শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের যে প্রসেস, তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হয় ফার্টিলাইজেশন। ঠিক আছে, তাকে বলা হচ্ছে ফার্টিলাইজেশন। এরপর দেখো, মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট এই দুটোর মিশ্রণে কি তৈরি হয়? জাইগোট। এই দুটোর মিশ্রণে কি তৈরি হয়? জাইগোট। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে ফার্টিলাইজেশন। এই জাইগোট থেকে কি তৈরি হয়? এমব্রয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোন ভিটামিন মানবদেহের সংক্রমণ নিয়ন্ত্রণ করে? অর্থাৎ কি রোগ সংক্রমণ থেকে প্রতিহত করে, যাতে রোগ সংক্রমণ না হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, নাকি ভিটামিন কে? ঠিক আছে, তো মনে রাখবে যে মানবদের যে রোগ সংক্রমণ সেখানে সাহায্য করে কে, মানে প্রতিহত করতে ভিটামিন সি। এটা রাসায়নিকটার নাম কি? এটা রাসায়নিক নাম হচ্ছে স্করবিক অ্যাসিড। ঠিক আছে, স্করবিক অ্যাসিড। স্করবিক অ্যাসিড এটা কি টক জাতীয় খাবারের মধ্যে পাওয়া যায় এবং এই ভিটামিনটির অভাবে কি রোগ হয়? স্কারভি নামক রোগটি হয়। ঠিক আছে, স্কারভি নামক রোগটি কিন্তু হয়। এবং মনে রাখবে, ভিটামিন সিকে কিন্তু আমাদের মানবদেহে কিন্তু স্টোর করা পসিবল নয়। এটা আমাদের যে ঘাম বা মূত্র তার মধ্যে কিন্তু বেরিয়ে যায়। ঠিক আছে, এরপর দেখো ভিটামিন এ। ভিটামিন এ, ঠিক আছে, ভিটামিন এর যদি বলা হয় রাসায়নিক নাম কি? রেটিনল। ঠিক আছে, ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল এবং এটি হচ্ছে রাতকানা রোগ, এটার অভাবে হয়। রাতকানা। ঠিক আছে, রাতকানা রোগটি ভিটামিন এর অভাবে হয়। ঠিক আছে, ভিটামিন কে, একটা ছিল কি ভিটামিন কে, এটা রাসায়নিক নাম হচ্ছে ফিলোকিউনন। রাসায়নিক নাম হচ্ছে ফিলোকিউনন। ঠিক আছে, এটির অভাবে কি হয়, মানে ভিটামিন কে হচ্ছে আমাদের দেহের যদি কোথাও চোট লাগে সেখানে রক্ত জমাট বাঁধতে, ঠিক আছে, রক্ত জমাট বাঁধতে কিন্তু সাহায্য করে ভিটামিন কে। এবং আরেকটা ভিটামিন ছিল কি? ভিটামিন বি। ভিটামিন বি এর রাসায়নিক নাম কি? থাইমিন। ঠিক আছে, তো ভিটামিন বি এর আরও মানে কতগুলো ভাগ আছে যেমন, কিন্তু ভিটামিন বি সাধারণভাবে কি করে, আমাদের যে হৃদযন্ত্র সেই রোগকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আমাদের হার্ট রিলেটেড যেসব ডিজিজগুলো আছে সেইগুলোকে কন্ট্রোল করে ভিটামিন বি। ঠিক আছে, এটা কতগুলি ভাগ আছে, কি কি আছে, যেমন বি1 আছে, তাছাড়া কি আছে বি2, বি3, বি5, বি9 এবং বি12। ঠিক আছে, তো তার মধ্যে বি1কে বলা হচ্ছে থাইমিন এবং এটির অভাবে কী রোগ হয়? বেরি। ঠিক আছে, বি2 এর রাসায়নিক নাম কিছু হচ্ছে রাইবোফ্লোবিন। ঠিক আছে, এটার নাম হচ্ছে, এটার অভাবে যে রোগটি হয় সেটা হচ্ছে কিলোসিস। এবং বি3 এটার রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন, এর অভাবে কী হয়? পেলেগ্রা রোগটি হয়। ঠিক আছে, বি5 এটার রাসায়নিক নাম হচ্ছে পেন্টোথেনিক অ্যাসিড। এটার রাসায়নিক নাম কি? পেন্টোথেনিক অ্যাসিড। পেন্টোথেনিক অ্যাসিড, এটির অভাবে কি হয়? বার্নিং ফুড ডিজিজ হয়। বার্নিং ফুড ডিজিজ অর্থাৎ কি পা ফাটা যে রোগটা কিন্তু এটার অভাবে হয়। ঠিক আছে, ভিটামিন বি9 এটার অভাবে অ্যানিমিয়া রোগ হয় এবং এটির রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড। যদি বলা হয় এটার রাসায়নিক নাম কি? ফলিক অ্যাসিড। এটির অভাবে কি হয়? এটির অভাবে অ্যানিমিয়া রোগ হয়।
এবং B12 সর্বশেষ, যার রাসায়নিক নাম হচ্ছে সাইনোকোবলিন। ঠিক আছে, সাইনোকোবলিন। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি পুরুষের যৌন ক্রোমোজোমের জোড়া প্রতিনিধিত্ব করে? XY নাকি XX নাকি YY নাকি কোনোটিই নয়? তো মনে রাখবে আমাদের যে টোটাল 46টা ক্রোমোজোম, ঠিক আছে, বা 23 জোড়া ক্রোমোজোম, তার মধ্যে হচ্ছে কি 22 জোড়া হচ্ছে অটোজোম এবং এক জোড়া হচ্ছে কি সেক্স ক্রোমোজোম। তো সেক্ষেত্রে যদি আমাদের মেল এবং ফিমেল দেখা হয়, তাহলে মেলের হচ্ছে কি 22 জোড়া অটোজোম প্লাস এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। কি পুরুষদের ক্ষেত্রে হচ্ছে X এবং Y, এবং মহিলাদের ক্ষেত্রে হচ্ছে কি সেম 22 জোড়া অটোজোম প্লাস X এবং X। ঠিক আছে, এরপর দেখো কোনো সন্তান পুরুষ হবে কি স্ত্রী হবে, সেক্ষেত্রে মানে ছেলে বা মেয়ে হবে, সেটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে কি পুরুষের উপর। কারণ পুরুষের ক্রোমোজোম থেকে যদি Y আসে আর ফিমেল থেকে সবসময় X আসবে, তাহলে কি হবে XY, যেটি পুরুষ হয়। আবার যদি পুরুষের ক্রোমোজোম থেকে X আসে এবং এখান থেকে তো সম্পূর্ণভাবে X এ আসবে, XX এলে এটা কি হচ্ছে মহিলা। ঠিক আছে, নেক্সট দেখো, নিচের কোন মানবগ্রন্থি ইনসুলিন উৎপন্ন করে? ইনসুলিন কে উৎপন্ন করে? প্লিহা বা স্প্লিন নাকি যকৃৎ যাকে ইংরেজিতে কী বলা হয় লিভার, অগ্নাশয়, প্যানক্রিয়াস নাকি পিটুইটারি গ্রন্থি? তো মনে রাখবে ইনসুলিন, ঠিক আছে, এটি হচ্ছে কি অগ্নাশয়ের যে বিটা সেল, ঠিক আছে, অগ্নাশয়ের বিটা সেল থেকে কিন্তু ইনসুলিন ক্ষরণ হয়, যেটা কি করা হয়, যা রক্তে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে। ইনসুলিনের কাজ কি? রক্তে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করা। গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে ইনসুলিনের কাজ। ঠিক আছে, এরপর দেখা হচ্ছে এখানে একটা আছে প্লিহা। ঠিক আছে, প্লিহা বা স্প্লিন, এটাকে ইংরেজিতে কি বলা হয়? স্প্লিন। দেখো এর কাজ হচ্ছে কি, এর কাজ হচ্ছে একটা ছাঁকনির মতো কাজ করে। আমাদের যে রক্ত, সেই রক্তকে ফিল্টারের কাজ করে হচ্ছে কি প্লিহা। এছাড়াই আরও অনেক কাজ আছে, যেমন কি যে রেড ব্লাড সেলগুলো পুরনো হয়ে গেছে বা যেগুলোর এখন কোনো কাজ করতে পারছে না, সেগুলোকে কি করে বডি থেকে রিমুভ করে। ঠিক আছে, কি করে সেগুলো রিমুভ করে দেয়, সেটা হচ্ছে স্প্লিনের কাজ। এরপর হচ্ছে লিভার। লিভার হচ্ছে কি মানবদেহের সবচেয়ে বড় কি গ্রন্থি, সেটা হচ্ছে লিভার। এই লিভার নিয়ে যে পড়াশোনা তাকে কি বলা হচ্ছে হেপাটোলজি। স্টাডি অফ লিভার কি হচ্ছে হেপাটোলজি। ঠিক আছে, এরপর দেখো যে লিভার, এই লিভারকে বলা হচ্ছে মানুষদের বা মানবদেহের কেমিক্যাল ল্যাব অফ হিউম্যান বিং। ঠিক আছে, হিউম্যান বডি, কেমিক্যাল ল্যাব অফ হিউম্যান বডি। ঠিক আছে, এবং এখানের আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে কি ভ্রূণ, যে ভ্রূণ সেই, ঠিক আছে, এই ভ্রূণের দেহের যে রক্ত সেটি তৈরি কোথায় হয়? সেটি তৈরি কিন্তু আমাদের লিভারের মধ্যেই হয়। ঠিক আছে, বোঝা গেছে। এবং এই লিভার থেকেই আরও একটি জুস নির্গত হয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাইল জুস। ঠিক আছে, তাছাড়া কি হয়, তাছাড়া আমাদের যে ভিটামিন এর সংশ্লেষণ, ঠিক আছে, সেটা কোথায় হয়? লিভারে হয়। ভিটামিন এর সংশ্লেষণটা কিন্তু আমাদের লিভারে হয়। ঠিক আছে, নেক্সট দেখো মুখগহ্বর কোন অঙ্গতন্ত্রের একটি উপাদান? পাচনতন্ত্র, শ্বসনতন্ত্র, সংবহনতন্ত্র নাকি প্রজনন সিস্টেম বা প্রজননতন্ত্র? দেখো মুখগহ্বর বা বাকাল ক্যাভিটি যেটাকে ইংরেজিতে বলা হয়, সেটি হচ্ছে আমাদের যে পাচনতন্ত্র, সেই পাচনতন্ত্রের একটি অঙ্গ হচ্ছে কি মুখগহ্বর। ঠিক আছে, দেখো আমাদের যে পাচনতন্ত্র তার মধ্যে কোন কোন মানে অঙ্গগুলো আসছে সেটা যদি তোমরা দেখো, প্রথমে আসছে কি আমাদের মুখ, সেটা হচ্ছে মাউথ। ঠিক আছে, সেখান থেকে খাবারটা কোথায় যায়? ফ্যারিংসে খাবারটা যায়। ঠিক আছে, ফ্যারিংসের পর সেটা ফুড পাইপের মাধ্যমে দিয়ে স্টোমাকে যায়। ফুড পাইপ থেকে কোথায় যায়? স্টোমাক। ঠিক আছে, এটা হচ্ছে কি সম্পূর্ণ যে পাচনতন্ত্র আমাদের। তারপরে স্টোমাক থেকে কোথায় যায়? ডিওডেনামে যায়। তারপর থেকে জেজুনামে যায়। ডিওডিনাম, তারপর হচ্ছে জেজুনাম। তারপর জেজুনাম থেকে যাচ্ছে কোথায় আমাদের? ইলিয়ামে। ঠিক আছে, ইলিয়াম থেকে হচ্ছে সিলিয়াম, তারপর হচ্ছে কোলন। ঠিক আছে, কোলনের পরে যায় রেকটামে এবং
তারপর সর্বশেষে অ্যানাসের মাধ্যমে আমাদের দেহ থেকে বাইরে বেরিয়ে আসে অপ্রয়োজনীয় বস্তুগুলি, ঠিক আছে। তো তার মধ্যে বাকাল ক্যাভিটি বা মুখগহ্বর সেটা হচ্ছে কি মাউথ, এটাও কিন্তু পাচনতন্ত্রেরই একটি অংশ, ঠিক আছে। দেখো মুখ থেকে অ্যানাস পর্যন্ত, ঠিক আছে, এই যে তন্ত্রটি এটাকে বলা হচ্ছে এলিমেন্টারি ক্যানেল, এলিমেন্টারি ক্যানেল, ঠিক আছে। এটির দৈর্ঘ্য প্রায়, যদি বলা হয় লেন্থ প্রায় হচ্ছে 8 থেকে 10 মিটার বা 33 ফুটের সমান, এটা কিন্তু মনে রেখো, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সারটা কি পাচনতন্ত্র। নেক্সট প্রশ্ন দেখো, রোগ সৃষ্টিকারী অণুজীবকে কি বলা হয়? অ্যান্টিবায়োটিক, ক্যারিয়ার্স, প্যাথোজেন নাকি অ্যান্টিজেন? তো মনে রাখবে যে রোগ সৃষ্টিকারী অণুজীব থাকে, ঠিক আছে, যে মাইক্রো অর্গানিজমগুলো থাকে তাদেরকে বলা হচ্ছে প্যাথোজেন, তাদেরকে কি বলা হয় প্যাথোজেন, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অন্যান্য অণুজীব। এরপর হচ্ছে অ্যান্টিবডি কাকে বলা হয়? যে প্রোটিনগুলি আছে, ঠিক আছে, তাকে বলা হচ্ছে অ্যান্টিবডি, যা শরীরকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়, সেটা হচ্ছে অ্যান্টিবডি, প্রোটিন, ঠিক আছে, বোঝা গেছে। অ্যান্টিবডি হচ্ছে কি, দেখো অ্যান্টিবডি বেসিক্যালি অনাক্রমতা তন্ত্র দ্বারা তৈরি হয় এবং এগুলি কি করে বহিরাগত যে রাসায়নিকগুলি থাকে তাদের সাথে আবদ্ধ হয় এবং আমাদের যে শরীর সেটা থেকে কি করে সেই যে জীবাণুগুলো আছে সেগুলোকে বার করে দেয়। মানে অনাক্রমতা তন্ত্র থেকে তৈরি হয়ে বাইরের যে রাসায়নিক বিক্রিয়া তাদের সাথে অংশগ্রহণ করে এবং সেই যে মানে যেগুলো প্যাথোজেনগুলো আছে তাদেরকে কিন্তু আমাদের শরীর থেকে বার করে দেয়। এটা হচ্ছে অ্যান্টিবডির কাজ। এটি অ্যান্টিবায়োটিক দেওয়া আছে কিন্তু এটি অ্যাকচুয়ালি অ্যান্টিবডি, ঠিক আছে, অ্যান্টিবডি। আমি এতক্ষণ ধরে অ্যান্টিবায়োটিককে না বলে অ্যান্টিবডি, ঠিক আছে, এটা অ্যান্টিবডি। এরপর দেখো এই অ্যান্টিবডির আরও একটা নাম আছে, সেটা হচ্ছে কি ইমিউনোগ্লোবিউল, ঠিক আছে, ইমিউনোগ্লোবিউলিন, ঠিক আছে। এরপর দেখো অ্যান্টিজেন কি যে কোনো পদার্থ, ঠিক আছে, অ্যান্টিজেন হচ্ছে কি যে কোনো পদার্থ বা অনাক্রমতা তন্ত্র দ্বারা অ্যান্টিবডি উৎপন্ন করেছে। তাহলে হচ্ছে কি যে কোনো পদার্থ বা অনাক্রমতা তন্ত্র দ্বারা তৈরি এমন কোনো অ্যান্টিবডি যেটা উৎপন্ন করার জন্য ট্রিগার করছে তাকে বলা হচ্ছে অ্যান্টিজেন। তাহলে কি যে পদার্থ অ্যান্টিবডি উৎপাদন করার জন্য ট্রিগার করে তাকে বলা হচ্ছে অ্যান্টিজেন। তাহলে যদি বলা হয় সহজ ভাষাতে, তাহলে যে পদার্থ, দেখো যে পদার্থ অ্যান্টিবডি তৈরি করার জন্য ট্রিগার করে, ঠিক আছে, তাকে বলা হচ্ছে অ্যান্টিজেন। এরপর দেখো ফুসফুসের সবচেয়ে সরু এবং অসংখ্য টিউবকে কি বলা হয়? ব্রঙ্কাস, অ্যালভিওলাই নাকি হাইলাম। তো দেখো ফুসফুসের সবচেয়ে সরু বা অসংখ্য টিউবযুক্ত যে টিউব থাকে তাকে বলা হচ্ছে ব্রঙ্কিউলস বলা হয়। তাকে কি বলা হচ্ছে? ব্রঙ্কিউলস, ঠিক আছে, ব্রঙ্কিউলস বলা হয়। ফুসফুস হচ্ছে কি, ফুসফুস হচ্ছে আমাদের একটা শ্বাসনালীর একটা অঙ্গ যেটা কি থাকে বাতাস ভরা থাকে, ঠিক আছে। আর ব্রঙ্কাস কি শ্বাসযন্ত্রের একটি শ্বাসনালী। ব্রঙ্কাস হচ্ছে কি একটি শ্বাসনালী যা ফুসফুসে বায়ু সঞ্চালন করে, ঠিক আছে। ব্রঙ্কাস কি করে, দেখো ব্রঙ্কাস হচ্ছে ফুসফুসে বায়ু সঞ্চালন করে। এটা হচ্ছে একটা নালীর মতো যার মাধ্যমে কি হয় আমাদের যে বাতাস, সেই বাতাসটা ফুসফুসের মধ্যে সঞ্চালিত হয়। আর অ্যালভিওলাই কি, এগুলো হচ্ছে অনেকগুলো ছোটো ছোটো বায়ুথলির মতো, এরমভাবে আমাদের ফুসফুসের মধ্যে থাকে, ঠিক আছে, অনেকগুলো ছোটো ছোটো বায়ুথলির মতো। এরা কি করে, এরা হচ্ছে দ্রুত গ্যাসকে বিনিময় করে, এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠায়, সেটা হচ্ছে কি অ্যালভিওলার কাজ। এরপর দেখো নেক্সট প্রশ্ন, নিচের কোনটি মানুষের প্রস্রাবে হলুদ রং দেয়? লিম্ফ নাকি পিত্তলবণ নাকি ইউরোক্রোম নাকি কোলেস্ট্রল? তো মনে রাখবে অ্যান্সার হচ্ছে কি ইউরোক্রোম, ঠিক আছে। নেক্সট দেখো কি বলের দিক থেকে স্থানচ্যুতি সহ বলের গুণফলকে কি বোঝায়? বলের দিক থেকে স্থানচ্যুতি মানে কি বলা হয়, মোমেন্টাম, পাওয়ার নাকি ইম্পালস নাকি ওয়ার্ক? তো মনে রাখবে কাজ কি হচ্ছে কি, কাজ হলো সরণের অভিমুখে বলের উপাদান এবং সেই সরণের মাত্রার গুণফলকে বলা হচ্ছে কি ওয়ার্ক। তাহলে অ্যান্সার হচ্ছে কি ওয়ার্ক বা কাজ। কাজ হচ্ছে কি, কাজ হচ্ছে সরণের অভিমুখে বলের উৎপাদন। কোনো একটা বস্তুর সরণের অভিমুখে যদি এদিকে সরণ করছে সেখানে যে বলের উপাদান হচ্ছে, ঠিক আছে, যে বলের উপাদান থাকছে সেই বলের উপাদানের যে গুণফল এই চ্যুতির সাথে এই স্থানচ্যুতি, এইখান থেকে এইখানে যাওয়ার মধ্যে যে স্থানচ্যুতি
তার যে গুণফল তাকে বলা হচ্ছে কি ওয়ার্ক। যদি সহজ ভাষায় বলো, ধরো একটা বস্তু আছে কোনো কিছু, এটা যদি অভিমুখটা এদিকে হয় এবং এই সরণটার জন্য যদি কোনো বল প্রয়োগ করা হয় তাকে বলা হচ্ছে কাজ। কাজের এসআই একক কি জুল। ঠিক আছে, ভরবেগ মোমেন্টাম বা ভরবেগ। ঠিক আছে, গতিতে ভরের পরিমাপ যে কতটা, একটা কোনো বস্তুর যে গতি, সেই গতিতে ভরের পরিমাপ কতটা থাকছে সেটা হচ্ছে কি ভরবেগ, অর্থাৎ কি ভর ইন্টু বেগ। ঠিক আছে, এরপর হচ্ছে ইম্পালস বা যদি বলা হয় বাংলায় সেটা হচ্ছে ধাক্কা। ঠিক আছে, তো সময়ের সাথে সাথে কাজ করা একটি শক্তির সামগ্রিক প্রভাবকে, ঠিক আছে, কোনো একটা কাজ সময়ের সাথে সাথে যে কাজটা হচ্ছে সেই কাজটাতে যে শক্তির সামগ্রিক প্রভাব থাকছে তাকে বলা হচ্ছে ইম্পালস। ঠিক আছে, এরপর দেখো নিচের কোনটি রেউমুর স্কেলের মাধ্যমে পরিমাপ করা হয়, লেন্থ, টেম্পারেচার, এলাস্টিসিটি নাকি স্পিড। রেমুর স্কেল হচ্ছে কি, দেখো বিজ্ঞানী রেনো অ্যান্টোইন ফারচল্ট ডি রেইমুর নামে একজন বিজ্ঞানী ছিলেন, ফরাসি বিজ্ঞানী। তিনি 1970 সালে তাপমাত্রা পরিমাপ করার জন্য, ঠিক আছে, তাপমাত্রা পরিমাপ করার জন্য একটি স্কেল আবিষ্কার করেন যেটাকে বলা হচ্ছে রিউমার স্কেল বা রিউমুর স্কেল। ঠিক আছে, এটা হচ্ছে কি তাপমাত্রাকে মানে মাপার জন্য কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট প্রশ্ন দেখো কি, আলোর উৎসে পোকামাকড়ের গতিবিধিকে কি বলা হয়। আলোর উৎসে যে পোকামাকড়ের গতিবিধি তাকে কি বলা হয়। তো দেখো ফটোট্রপিক কাকে বলা হচ্ছে। ফটোট্রপিক হচ্ছে আলোর উৎসতে গাছের যে বৃদ্ধি তাকে বলা হচ্ছে ফটোট্রপিক। হাইড্রোট্রপিক কি, হাইড্রো মানে হচ্ছে জল, হাইড্রোট্রপিক এটা হচ্ছে কি মুভমেন্ট অফ প্ল্যান্টস ইন রেসপন্স টু ওয়াটার, অর্থাৎ কি জলের দিকে কি গাছেদের প্ল্যান্টসদের যে মুভমেন্ট তাকে বলা হচ্ছে হাইড্রোট্রপিক। ঠিক আছে, ফটোট্যাকটিক কাকে বলা হচ্ছে। ফটোট্যাকটিক হচ্ছে কি কোনো একটা অর্গানিজমের, কোনো একটা জীবের, ঠিক আছে, সেটা হচ্ছে কি যেই হোক সেই একটা জীবের লাইটের দিকে যে আকর্ষণ, লাইটের দিকে তার যে মুভমেন্ট সেটা কি হয়, যদি লাইটের দিকে হয় তাহলে হচ্ছে পজিটিভ ফটোট্যাকটিক, আর যদি লাইট দেখে পালিয়ে যায় সেটা হচ্ছে নেগেটিভ ফটোট্যাকটিক। তো এখানে প্রশ্ন হয়েছিল কি যে আলোর উৎসে পোকামাকড়ের যে মানে আলোর উৎসে যে পোকামাকড়ের গতিবিধি তাহলে সেটা কি ফটোট্যাকটিক। ঠিক আছে, আর থার্মোট্যাকটিক কি, থার্মোট্যাকটিক হচ্ছে কোনো একটা মানে জীব সেটা যদি টেম্পারেচারের দিক থেকে আকর্ষিত হয় তখন তাকে বলা হচ্ছে থার্মোট্যাকটিক। ঠিক আছে, এরপর দেখো সৌরশক্তি রূপান্তর করার সময় ফটোভোল্টাইক সেল ব্যবহার করে নিচের কোনটি উৎপন্ন করা হয়, লাইট এনার্জি, ইলেকট্রিক এনার্জি, কেমিক্যাল এনার্জি নাকি হিট এনার্জি। তো মনে রাখবে যে সৌরশক্তিতে আমাদের যে সোলার এনার্জি সেখানে ফটোভোল্টাইক সেল ব্যবহার করা হয়। ফটোভোল্টাইক সেল কি এক প্রকার ইলেকট্রিক ডিভাইস যেটা কি করে সানলাইট থেকে, সূর্যের আলোর থেকে ডাইরেক্টলি ইলেকট্রিসিটি তৈরি করে, তাহলে কি ইলেকট্রিক এনার্জি তৈরি করে। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়া অফ মাই ড্রিম বইটির লেখককে, ইন্ডিয়া অফ মাই ড্রিম বইটির লেখককে জেবি কৃপলানি, মোহনদাস করমচাঁদ গান্ধী, গোপাল কৃষ্ণ গোখলে নাকি জওহরলাল নেহরু। তো মনে রাখবে ইন্ডিয়া অফ মাই ড্রিমস বইটির লেখক হচ্ছেন কে এম.কে. গান্ধী বা মহাত্মা গান্ধী। ঠিক আছে, এনার লেখা যদি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বইয়ের কথা বলা হয় তাহলে প্রথমেই যে বইটি আসবে কি দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট, কি দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, কি দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। আরেকটা গুরুত্বপূর্ণ বইয়ের কথা যদি বলা হয় সেটা হচ্ছে কি হিন্দ স্বরাজ অর ইন্ডিয়ান হোম রুল, হিন্দ স্বরাজ বা এটার আরেকটা নাম আছে কি ইন্ডিয়ান হোম রুল। ঠিক আছে, আরও একটা দেখো গুরুত্বপূর্ণ বই গোখলে মাই পলিটিক্যাল গুরু,
এই বইগুলো কিন্তু সবগুলোই মহাত্মা গান্ধীর লেখা কিন্তু, ঠিক আছে। পলিটিক্যাল গুরু, ঠিক আছে। আরেকটি গুরুত্বপূর্ণ বই সেটা হচ্ছে কি সত্যাগ্রহ ইন সাউথ আফ্রিকা, সত্যাগ্রহ ইন সাউথ আফ্রিকা, ঠিক আছে। এগুলো হচ্ছে কি মহাত্মা গান্ধীর লেখা। এরপর দেখো গোপাল কৃষ্ণ গোখলে, ইনি কে ছিলেন? ইনি ছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী অর্থাৎ গান্ধীজির পলিটিক্যাল গুরু ছিলেন, রাজনৈতিক গুরু ছিলেন, ঠিক আছে। এবং জওহরলাল নেহরুর লেখা একটি গুরুত্বপূর্ণ বই সেটা হচ্ছে কি যদি বলা হয়, একটা হচ্ছে কি ডিসকভারি অফ ইন্ডিয়া, একটা হচ্ছে কি ডিসকভারি অফ ইন্ডিয়া, ডিসকভারি অফ ইন্ডিয়া, এবং আরও একটি কি গ্লিনস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, গ্লিনস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, ঠিক আছে। এরপর দেখো নন স্টপ ইন্ডিয়ার বইটির লেখক কে? সুধা মূর্তি, দালাই লামা, মার্ক টুলি নাকি চেতন ভগত? তো মনে রাখবে যে নন স্টপ ইন্ডিয়া এটা খুব গুরুত্বপূর্ণ, এটার অনেকবার এই প্রশ্নটা এসছে, এসএসসির এক্সামে বিশেষ করে আসে, ডাব্লিউপি কেপির পরীক্ষাতেও এসছে। তো নন স্টপ ইন্ডিয়া বইটির লেখক হচ্ছে কে? মার্ক টুলি, ঠিক আছে। এরপর দেখো এখানে আরও দুটো গুরুত্বপূর্ণ নাম আছে, তার মধ্যে একটাকে সুধা মূর্তি, কারণ তিনি রিসেন্টলি রাজ্যসভার জন্য মনোনীত হয়েছেন, ঠিক আছে, রাজ্যসভার জন্য। তো সুধা মূর্তির লেখা কয়েকটি বইয়ের নাম যদি বলা হয়, কমন ইয়েট আনকমন, কমন ইয়েট আনকমন, ঠিক আছে। তাছাড়া তাছাড়া কি আছে? ডলার বহু, ঠিক আছে। আর দালাই লামা কি? তিব্বতের যে বৌদ্ধ ধর্ম আছে, ঠিক আছে, তিব্বতে তাদের যে হাইয়েস্ট স্পিরিচুয়াল গুরু হয়, তাদের যে হাইয়েস্ট ধার্মিক গুরু সেটা হচ্ছে কি দালাই লামা। তার লেখা কয়েকটি গুরুত্বপূর্ণ বই, দ্য আর্ট অফ হ্যাপিনেস, দ্য আর্ট অফ হ্যাপিনেস, ডিস্ট্রাকটিভ ইমোশন, ঠিক আছে। নেক্সট দেখো কি নিচের কোন বইটি প্রেমচাঁদের লেখা নয়? গোদান নাকি গবান নাকি গাইড নাকি কর্মভূমি? তো মনে রাখবে প্রেমচাঁদ, মুন্সি প্রেমচাঁদের গোদান, গবান এবং কর্মভূমি এই তিনটিই কিন্তু তার লেখা। কিন্তু এই যে এই গাইড পুস্তকটি লেখা কার? আর কে নারায়ণ, ঠিক আছে, বোঝা গেছে। এরপর দেখো কি পরবর্তী প্রশ্ন, গুলামগিরি বইটির লেখককে? জ্যোতিরাও ফুলে, হরিদাস ঠাকুর, নারায়ণ গুরু নাকি রামভাই সিন্দে? তো গুলামগিরি বইটির লেখক হচ্ছে জ্যোতিরাও ফুলে, ঠিক আছে। নেক্সট দেখো চেঞ্জিং ইন্ডিয়া বইটির লেখককে? চেঞ্জিং ইন্ডিয়া নরেন্দ্র মোদী, শশী থারুর নাকি এপিজে আব্দুল কালাম নাকি মনমোহন সিং? তো মনে রাখবে এই যে চেঞ্জিং ইন্ডিয়া খুব গুরুত্বপূর্ণ একটি বই, এটা হচ্ছে কি আমাদের ফর্মার প্রাইম মিনিস্টার মনমোহন সিংয়ের লেখা, খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। এরপর দেখো নরেন্দ্র মোদীর লেখা কয়েকটি গুরুত্বপূর্ণ বই, যেমন দ্য এক্সাম ওয়ারিয়ার, তাছাড়া কি আছে জ্যোতিপুঞ্জ, ঠিক আছে, এটা হচ্ছে কার? নরেন্দ্র মোদীর লেখা। এরপর দেখো এপিজে আব্দুল মিসাইল ম্যান, ঠিক আছে, ভারতের মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম, তার লেখা গুরুত্বপূর্ণ বইগুলি কি? দ্য উইংস অফ ফায়ার, তাছাড়া কি আছে ইগনাইটেড মাইন্ডস, তাছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ বই যেমন লার্নিং হাউ টু ফ্লাই, এটা হচ্ছে কার? এপিজে আব্দুল কালামের লেখা। এরপর আরও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সেটা হচ্ছে কি শশী থারুর, ইনি হচ্ছেন কি আমাদের রাজ্যসভার মেম্বার, ইনি খুব বিখ্যাত একজন রাইটার কিন্তু, ঠিক আছে। এনার কয়েকটি লেখা গুরুত্বপূর্ণ বই যেমন ইনগ্লোরিয়াস এম্পায়ার, ঠিক আছে, ইনগ্লোরিয়াস এম্পায়ার, ঠিক আছে, হোয়াট দ্য ব্রিটিশ ডিড টু ইন্ডিয়া, ঠিক আছে, এটা একটা তার খুব গুরুত্বপূর্ণ বই।
তাছাড়া আম্বেদকরের নিয়েও তিনি কিন্তু একটি বই লিখেছেন। সেই বইটির নাম কি? সেই বইটির নাম হচ্ছে আম্বেদকর এ লাইফ। আম্বেদকর, ঠিক আছে, আম্বেদকর এ লাইফ। তিনি এই আম্বেদকরের নিয়েও কিন্তু একটি বই লিখেছেন। তাছাড়া কি অ্যান এরা অফ ডার্কনেস, এটা তো খুব আসে পরীক্ষাতে, অ্যান এরা অফ ডার্কনেস, ঠিক আছে, অ্যান এরা অফ ডার্কনেস, ঠিক আছে। দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া, এটার সাথেই যুক্ত, দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া, অর্থাৎ আমাদের যে পরাধীন যে ভারত, সেই সময়কার ঘটনাতে কিন্তু তিনি তুলে ধরেছেন। এখানে যেহেতু আম্বেদকরের কথা এলো, সেক্ষেত্রে আম্বেদকরের লেখা একটি খুব গুরুত্বপূর্ণ বই, ঠিক আছে, বি আর আম্বেদকর, ভারতের সংবিধানের জনক, তার লেখা বইটির নাম হচ্ছে অ্যানহিলেশন অফ কাস্ট। খুব গুরুত্বপূর্ণ বই, সবাইকার পড়ে দেখা উচিত, অ্যানহিলেশন অফ কাস্ট, ঠিক আছে। তো আজকে যে প্রশ্নগুলো ছিল এখানে বেশিরভাগ প্রশ্নই কিন্তু সায়েন্স থেকে ছিল এবং স্ট্যাটিক জিকে থেকে মাত্র 5টা প্রশ্ন কিন্তু তোমাদেরকে করানো হলো, ঠিক আছে। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটিকে তোমরা কিন্তু শেয়ার করবে এবং প্রত্যেকে, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট যে ক্লাসটিকে লাইক করবে এবং তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কীরকম লাগছে ক্লাসগুলো, ঠিক আছে। আর পিডিএফটির জন্য তোমাদেরকে কী করতে হবে, আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।